বেগম খালেদা জিয়ার যেই শেষ যাত্রা, তার শেষকৃত্যের জন্য, তার জানাজা দাফনের জন্য সার্বিকভাবে রাষ্ট্র এর সাথে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষিতে বিএনপি 7 দিনের শোক ঘোষণা করলেও যেটি দেখা গেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজ সাধারণ যে ছুটি সেটি ঘোষিত হয়েছে। এই মুহূর্তে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে যে রাষ্ট্রীয় নিরাপত্তার যে বিষয় রয়েছে, সেই রাষ্ট্রীয় নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং এই প্রস্তুতিতে যে বিষয়টি বোঝা যাচ্ছে যে খুব দ্রুতই এই 196 গুলশানের যে বাসভবনে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রয়েছে, সেটি খুব অল্প সময়ের মধ্যেই এই জায়গা থেকে বের হবে। কেননা এখানে যে রাষ্ট্রীয় প্রোটোকলের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোর সবার শুরুতে যারা অবস্থান করেন বাংলাদেশ পুলিশের বিশেষ যে সদস্য যারা রয়েছেন মোটরকেডের, তারা প্রস্তুত হয়েছেন তাদের মোটরসাইকেল সহ। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে এই সড়কে গাড়ি বহর যে একটি লাইনে বেরিয়ে যাবে, সেই লাইনটিকে পরিপূর্ণভাবে সারিবদ্ধ রাখা এবং এই গাড়িবহরের ভেতরে প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে যে তারা তাদের যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু প্রস্তুত করছেন। এবং এখানে যেই পরিকল্পনাটি এখন পর্যন্ত দেখা গেছে যে প্রায় 1 ঘন্টা 45 মিনিট এখন পর্যন্ত ঘড়ির হিসেবে এই গাড়িটি বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি এই 196 গুলশানের বাসভবনে অবস্থান করেছে এবং এই অবস্থানের প্রেক্ষিতে পরিবারের একেবারে নিকট আত্মীয় স্বজন যারা রয়েছেন এই ফিরোজা বাসভবন কেন্দ্রিক, যাদের গেল 15 বছর এখানে যাতায়াত ছিল, পরিবারের সদস্যদের সাথে শেষ সাক্ষাৎ সেটি নিশ্চিত করা হয়েছিল এই জায়গাটিতে। এবং এই মুহূর্তে একদম গাড়িবহরের নিকটবর্তী যে পিজিআর এসএসএফ যারা রয়েছেন তারা থাকবেন শেষ পর্যন্ত এই বাহিনীগুলোকে সর্বাধিক সতর্ক অবস্থান এবং সড়কের যে ব্যবস্থাপনা আর নিয়ন্ত্রণ সেটি তাদের কাছে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে সার্বিকভাবে। এই মুহূর্তে এখান থেকে এই গাড়িবহর চলে যাবে গুলশান 2, কাকলী, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, বিমান ক্রসিং হয়ে সংসদের 6 নং গেট দিয়ে জাতীয় সংসদ এলাকায় সেটি প্রবেশ করবে এবং সেইখানে বেলা 2টায় অর্থাৎ বাদ জোহর বেলা 2টায় যে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার পরে যে সংসদের পার্শ্ববর্তী যেখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেই সমাধিতে কিন্তু সেই সমাধির পাশেই তার জন্য তাকে দাফনের যে নির্ধারিত স্থান সেটি ঠিক করা হয়েছে এবং সেই পর্যন্ত জানাজা পরবর্তী যে দাফন কার্যক্রম সেখানে একেবারেই রাষ্ট্রীয় এবং দলের খুবই নির্দিষ্ট পরিবারের নির্দিষ্ট যে সদস্য তারাই এই রাষ্ট্রীয় সম্মানের সাথে যে দাফন প্রক্রিয়া সেখানে যুক্ত থাকবেন। এর বাইরে আর কাউকেই সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। আর এই যে যাত্রাপথে গতকালই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই রুট অর্থাৎ বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী যে বাহন এবং এর সাথে রাষ্ট্রীয় সম্মানের সাথে যে গাড়ি বহর থাকবে, এই বহরগুলোর যে পথরেখা এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে গতকালকেই এবং বলা হয়েছে যে এখানে যান চলাচল সীমিত করে দেওয়া হবে যখন এই গাড়ি বহর যাতায়াত করবে। পাশাপাশি দুর্ভোগ কমানো এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যে রাষ্ট্রীয় শোকের পাশাপাশি কিন্তু আজ সাধারণ ছুটিও ঘোষণা হয়েছে
সেই ছুটির আওতায় যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই যে রাষ্ট্রীয় নিরাপত্তার সম্মানের সাথে যুক্ত যেই বাহিনীর সদস্যরা রয়েছেন তারা তাদের যে তৎপরতা এগুলো শেষবারের মতো আবারও পরিদর্শন করে নিচ্ছেন এবং পরিদর্শনের পাশাপাশি প্রত্যেকেই যার যার সতর্ক অবস্থানে চলে গেছেন। নিরাপত্তার যে বিষয়টি এবং অনাকাঙ্ক্ষিত অন্য কোনো বাহন বা মানুষ এই গাড়িবহরের ভেতরে যেন প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও তারা নিশ্চিত করবেন। গতকাল মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন তার চিকিৎসকরা এবং তারই পরে যে বিষয়টি দেখা গেছে যে দলের নেতাকর্মীদের মধ্যে যেই শোকাতুর পরিস্থিতি, বেদনাবিধুর অবস্থা সেটি কিন্তু বিরাজ করতে দেখা গেছে। তারা এভারকেয়ার হাসপাতালে দিনভরই উপস্থিত ছিলেন এবং সেই উপস্থিতির প্রেক্ষিতে যেই বিষয়টি বলা চলে যে সরকার এবং বিএনপি উভয়ের যে সমন্বয়, সেই সমন্বয়ই বেগম খালেদা জিয়ার এই শেষ যাত্রার যেই বিষয় সেটি নিশ্চিত করা হচ্ছে এবং সেই নিশ্চিত করার প্রেক্ষিতে সংসদে জানা যায় নেতাকর্মী, সর্বস্তরের মানুষ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা এসেছেন, মুসলিম দেশের নেতৃত্ব, সেখানে শ্রদ্ধা এবং জানাজায় অংশগ্রহণের একটি বিষয় রয়েছে। এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করার জন্যই কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই বাহনটি রয়েছে সেটি এইমাত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান 196 নম্বর বাসভবন থেকে বেরিয়েছে এবং বেরিয়ে এই মুহূর্তে এই গাড়িটি ধীরে ধীরে এই বহরের সাথে যুক্ত হলো এবং যুক্ত হওয়ার প্রেক্ষিতে যে বিষয়টি বলা যায় যে বেগম খালেদা জিয়ার যে শেষ যাত্রার যে আনুষ্ঠানিকতা, সেখানে পরবর্তী যে পদক্ষেপ সেটিও শুরু হয়েছে এবং এই শুরু হওয়ার প্রেক্ষিতে আমরা ক্যামেরার চোখে যে বিষয়টি দেখতে পাচ্ছি, এই রাষ্ট্রীয় সম্মানের যে গাড়িবহর, এই গাড়িবহরে অন্য কোনো বাহন বা মানুষের প্রবেশ ঠেকাতে যে রাষ্ট্রীয় সম্মাননার যে সর্বোচ্চ পর্যায়ে সেটি নিশ্চিত করার জন্য যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু তৎপর হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে বহনকারী যেই বাহনটি রয়েছে সেটি খুব ধীরে ধীরেই এই এলাকাটি ছেড়ে যাচ্ছে এবং তার গাড়িকে কেন্দ্র করে আমরা সবগুলো বাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু এই গাড়িটি ঘিরে থাকতে দেখছি এবং এই গাড়ির সাথেই মূলত নতুন যে গাড়িটি রয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই বাহনটিও কিন্তু একসাথে এগিয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে মূলত গুলশান 2, কাকলি এবং মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, বিমান ক্রসিং হয়ে সংসদের 6 নম্বর গেট দিয়ে এই গাড়িটি প্রবেশ করবে এবং প্রবেশ করার প্রেক্ষিতে যে বিষয়টি দেখা যাবে যে সেখানে জানাজার যে প্রস্তুতি রয়েছে সেই জানাজার প্রস্তুতি পরবর্তী যে কার্যক্রম সেটি এগিয়ে নিয়ে যাওয়া হবে। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে দলের যে হাল ধরেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার যে জীবন অবসান সেটি গতকাল ভোর 6টায় ঘটে।
ঘটে চিকিৎসকদের ঘোষণা অনুযায়ী, এবং সেই ঘোষণার পরপরই বলা চলে যে সর্বস্তরের মানুষ, সব রাজনৈতিক দল, বিভিন্ন রাষ্ট্রের যে কূটনীতিক, তারা প্রত্যেকেই এই যে তার প্রতি যে শোক এবং শ্রদ্ধা জানানো। আমরা আমাদের সহকর্মী রবিন রয়েছেন এই বহরকে ফলো করার বিষয়ে, আমরা তার কাছে যাব। আসি 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 আমরা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি, সেই গাড়ি বহরটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গুলশান 2 যে মোড়টি রয়েছে সেখানে, এবং এই মোড় পার হয়ে কাকলি, মহাকালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি এবং বিমান ক্রসিং পার হয়ে এটি সংসদে প্রবেশ করবে। সম্মানের সাথে যেই জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায়, তারপর জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তার সমাধির পাশেই দাফনের জন্য জায়গা নির্ধারিত হয়ে গেছে, এবং সেই জায়গাটিও পরিপূর্ণভাবে প্রস্তুত আছে। সেখানেই সমাহিত হবেন 4 দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা একজন নেত্রী, এবং যিনি বাংলাদেশের প্রথম, বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার এই মরদেহ বহনকারী গাড়িটি বারের মতন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি বের হলেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসা ফিরোজা থেকে, কিন্তু এবার নিথর দেহে বের হলেন। তার গাড়িবহর কিন্তু জাতীয় পতাকায় মোড়ানো। বেগম জিয়াকে বহনকারী যে লাশবাহী যে গাড়িটি, সেটি কিন্তু বের হলো। এখন সেই গাড়িটি যাচ্ছে দক্ষিণ ভবন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে জাতীয় সংসদ ভবনে বেগম খালেদা জিয়া প্রতিনিধিত্ব করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের, এবং সেখানে তিনি সংসদ নেতা হিসাবে জনগণের প্রতিনিধিত্ব করেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নিথর দেহে শেষবারের মতন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজা আজ দুপুর 2টায় তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই জানাজা সম্পন্ন হওয়ার পরই তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এর মধ্যে কিন্তু যে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি দেশের প্রতিনিধি, তারা কিন্তু যে সরকারের প্রতিনিধি, তারা কিন্তু এরই মধ্যে ঢাকায় এসেছেন। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, এখন পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি সে অনুযায়ী নেপালের পররাষ্ট্রমন্ত্রী তিনি ঢাকায় এসে পৌঁছেছেন। এর বাইরেও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী জিএন দুঙ্গেল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত, দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদ, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত আজ ঢাকায় আসার কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য জীবন, সে বর্ণাঢ্য জীবনের বড় একটি অংশই কিন্তু কেটেছে রাজপথে গণতান্ত্রিক লড়াই
সংগ্রামে এবং মানুষের অধিকার আদায়ের জন্য এবং তার যে রাজনৈতিক যে কেরিয়ার রয়েছে সেই রাজনৈতিক কেরিয়ারে কিন্তু আমরা যেটি দেখেছি যে সেখানে কিন্তু গণতন্ত্র মানবাধিকার এই বিষয়গুলোর প্রতি যে তার যে দরদ ছিল দায়বদ্ধতা ছিল সেটি কিন্তু তার বিভিন্ন বক্তব্যে কিংবা তার বিভিন্ন যে কার্যক্রমে সেটি কিন্তু প্রতিফলিত হয়েছে। তিনি দীর্ঘ সময় গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং একই সঙ্গে দেশের সরকার প্রধান হিসেবেও কিন্তু যে দায়িত্ব পালন করেছেন। 1991 সালে তিনি যখন সরকার প্রধান হিসেবে নির্বাচিত হন সেটি কিন্তু যে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেবার নির্বাচিত হয়েছিলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু যে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও বেনজির ভুট্টোর পরে তিনি কিন্তু যে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং 1991 সালে তিনি যখন সরকার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন কিন্তু বিভিন্ন ধরনের যে সংস্কারমূলক কার্যক্রম সেইগুলো উল্লেখ করার মতো এবং অনেক ক্ষেত্রে যদি আমরা বলতে যাই যে অর্থনৈতিক উদারীকরণের ক্ষেত্রে তিনি সেই সময় যে ভূমিকা রেখেছিলেন, বিশেষ করে তার অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে তিনি এই বিষয়টিতে যে স্বাধীনতা দিয়েছিলেন সেটি কিন্তু যে পরবর্তীতে অর্থনৈতিক ভিত মজবুত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং একই সঙ্গে সেই সময় আমরা যদি বলতে যাই যে নারী শিক্ষার ক্ষেত্রে কিংবা নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে সেই সময় যে ভূমিকা রেখেছিল বেগম খালেদা জিয়ার সরকার সেটিও কিন্তু যে উল্লেখ করার মতন। তারপরে 2001 সালের কথা যদি বলতে যাই সেই সময় কিন্তু যে তার সরকারের বেশ কিছু কার্যক্রমকে বিশ্লেষকরা বেশ ইতিবাচকভাবেই দেখেন এবং সেটি তারা মনে করেন যে দেশের বিভিন্ন ক্ষেত্রে একটি যে ইতিবাচক ছাপ ফেলেছিল। বিশেষ করে সে সময় র্যাব গঠন কিংবা দুর্নীতি দমন কমিশন গঠন, যেটি আগে ছিল যে দুর্নীতি দমন ব্যুরো, সেটিকে যে কমিশনে রূপান্তর করা, সে বিষয়াশয়গুলো কিন্তু যে একদিকে যেমন র্যাব গঠনের মধ্য দিয়ে সন্ত্রাস জঙ্গিবাদ দমন কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সে সময় কিন্তু বেশ ভূমিকা রেখেছিল এবং একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে মানে দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশনে রূপান্তর করার মধ্য দিয়ে সেখানে কিন্তু যে দুর্নীতির বিরুদ্ধে যে আপসহীন মনোভাব সেটা কিন্তু যে প্রতিফলিত হয়েছিল। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, গতকাল ভোর 6টা নাগাদ বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপরে কিন্তু যে রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি গুলশান অ্যাভিনিউর 196 ফিরোজার বাসা থেকে তার যে মরদেহবাহী যে গাড়ি বহরটি সেটি কিন্তু যে ধীরে ধীরে এগিয়ে আসছে। এখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে তার গাড়িবহর এবং এর আগে কিন্তু যে আজকে সকালবেলায় 8:45টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িবহর সেটি কিন্তু বের হয়েছিল এবং 9:15টার দিকে ফিরোজাকে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু যে একটি শোকাবহ পরিস্থিতির তৈরি হয়। তার ছেলে তারেক রহমান সেখানে কোরআন তেলাওয়াত করেছিলেন এবং এখন থেকে অল্প কিছু সময় আগে ফিরোজা থেকে তার যে মরদেহ শেষবারের মতন বের করা হলো এবং এখন ধীরে ধীরে গুলশান এভিনিউ থেকে তার মরদেহবাহী যে গাড়িটি বা গাড়িবহর সেটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় তার যে শেষ আনুষ্ঠানিকতা অর্থাৎ জানাজা এবং দাফনের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে। আমরা কিন্তু একটি বিষয় দেখতে পাচ্ছি যে রাস্তায় অসংখ্য মানুষ তারা কিন্তু যে হেঁটে হেঁটে সেই দক্ষিণ প্লাজার দিকে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি এবং আজকে রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে
সরকারি সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং দেশের বাইরে থেকেও বেশ কয়েকজন মানে বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর যে সরকারের প্রতিনিধিরা তারাও কিন্তু ঢাকায় অনেকে এসেছেন এবং ঢাকায় অনেকে আসছেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার এবং যে সরকার পরিচালনা দুটি মিলেই কিন্তু তার যে বর্ণাঢ্য জীবন এবং যে গণতন্ত্রের পক্ষে তার যে অবস্থান সেটিকে কিন্তু যে সুদৃঢ় অবস্থানের কথাই কিন্তু যে জানান দেয়। ধীরে ধীরে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে আসতে পারছে। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, আজ বাদ জোহর দুপুর 2টা নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং যে তার পার্শ্ববর্তী মাঠ এবং তার পার্শ্ববর্তী মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তাকে যে রাষ্ট্রীয় মর্যাদা সেটি দেওয়া হবে এবং তারপরেই বিএনপি চেয়ারপারসনকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে। এবং এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে জানাজাস্থলে অনেক মানুষ যেমন সমাবেত হয়েছেন, ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু যে ধীরে ধীরে আসছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী যে গাড়িবহরটি সেটি কিন্তু গুলশান পার হয়ে বনানীর দিকে এগোচ্ছে এবং বেগম খালেদা জিয়ার যে মানে মরদেহবাহী যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু লাল সবুজ পতাকায় মোড়ানো রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু তার গাড়িবহরটি এগিয়ে আসছে। আমরা যদি একটু বেগম খালেদা জিয়ার জীবনের দিকে যদি তাকাই, এই দীর্ঘ 80 বছরের যে জীবন, সেখানে কিন্তু প্রথমে তিনি একজন গৃহবধূ ছিলেন, তার স্বামী একজন সামরিক কর্মকর্তা ছিলেন। সেখানে কিন্তু রাজনীতির সঙ্গে তার কোনো যদি বলতে যায় যে সম্পৃক্ততা সেটি কিন্তু যে তার প্রথম জীবনে ছিল না, কোনোভাবেই ছিল না। কিন্তু এক পর্যায়ে পরিস্থিতির কারণে তাকে কিন্তু যে একসময় রাজনীতির সঙ্গে জড়িয়ে যেতে হয় এবং শুধুমাত্র জড়িয়ে যাওয়া নয়, সেখানে তাকে লড়াই সংগ্রামেও নেতৃত্ব দিতে হয়েছে, রাজপথের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং একই সঙ্গে তিনি সরকার প্রধান হিসাবেও তিনি 3 মেয়াদে দায়িত্ব পালন করেছেন। বলেন। বলেন। 1981 সালে তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন কিছু বিপদকামী সেনা সদস্যের মানে গুলিতে যখন নিহত হন, সেই সময় তারপর মানে তখনও কিন্তু যে তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু একটা পর্যায়ে তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব বা বিএনপির হাল ধরার জন্য কিন্তু যে তাকে রাজনীতিতে জড়াতে হয়। তারপর একটা সময় কিন্তু যে দীর্ঘ সময় তাতে সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার তখন থেকেই কিন্তু যে তিনি গণমানুষের কাছে আপসহীন নেত্রী হিসাবে তিনি অভিহিত হন, আপসহীন নেত্রী হিসাবে তিনি পরিচয় পান এবং সেই জায়গা থেকে যখন তিনি সেই তার প্রতিফলন 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে পাই, সেই সময় কিন্তু তিনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেন এবং তার সরকার গঠনের পরই আমরা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 3 জোটের রূপরেখার ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ কিন্তু যে সংসদীয় শাসন ব্যবস্থায় ফিরে এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু যে বাংলাদেশ সংসদীয় শাসন ব্যবস্থায় রয়েছে। তার প্রথম সরকারের আমলে তিনি কিন্তু বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম এনেছিলেন, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে সেটি বেশ উল্লেখ করার মতন। ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে কিন্তু যে অর্থনীতির যে মানে যে ধারণাটি বা বাংলাদেশের যে প্রচলিত যে ব্যবস্থাটি ছিল সেটি কিন্তু অনেকটাই বদলে দেওয়া হয় এই ভ্যাট ব্যবস্থা চালুর মধ্য দিয়ে। এর বাইরেও কিন্তু যে ব্যাংক আইন করা, তারপর
এরপরেও আরও কিছু বিষয় যেটি ছিল, বিশেষ করে যদি নারী শিক্ষার ক্ষেত্রে বলতে হয়, বিশেষ করে অবৈতনিক যে নারী শিক্ষা, সেটি কিন্তু যে নারীদেরকে বা মেয়ে শিক্ষার্থীদেরকে যে শিক্ষায় আগ্রহ করা কিংবা যে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু যে বড় ধরনের ভূমিকা রেখেছে। আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি। একদিকে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার নিথর দেহ সেটি এগিয়ে আসছে, এবং অন্যদিকে মানুষ পায়ে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে এবং মানিক মিয়া এভিনিউর দিকে। মানুষ এগিয়ে যাচ্ছে তাদের নেত্রী, তাদের প্রতিনিধি হিসাবে যিনি দীর্ঘ সময় জাতীয় সংসদ ভবনে তাদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছিলেন, সরকার পরিচালনায় যিনি তাদেরকে প্রতিনিধিত্ব করেছিলেন, সেই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য মানুষ পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। এবং এর বাইরে এরই মধ্যে কিন্তু একটি সংখ্যক মানুষ এরই মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তার আশেপাশের এলাকায় কিন্তু যে সকাল থেকেই তারা গিয়েছিলেন তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য। বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহরটি আমরা যেটি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছে, এবং তার প্রতি যে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন সেটিও কিন্তু দেখতে পাচ্ছি যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার মরদেহবাহী যেই গাড়িটি বা গাড়িবহর যখন রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে বের হয়, তখন কিন্তু আমরা দেখছিলাম যে তার গাড়িটি একেবারে লাল সবুজ পতাকায় মোড়ানো। যে লাল সবুজ পতাকার জন্য তার স্বামী লড়াই করেছিলেন এবং রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, কালুরঘাট বেড়ার কেন্দ্র থেকে যার কণ্ঠস্বর বাঙালিকে অনুপ্রাণিত করেছিল, বাঙালিকে দিক নির্দেশনা দিয়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, সেই ত্যাগ তিতিক্ষার বিনিময়েই কিন্তু যে পতাকা এসেছে, সেই পতাকা, সেই লাল সবুজ পতাকায় মুড়িয়ে তার মরদেহবাহী যে গাড়িটি সেটি রাজধানীর রেফার কেয়ার হাসপাতাল থেকে সকাল 9:45টার দিকে বের হয়, তারপর ফিরোজায় নেওয়া হয়। আমরা যদি একটু জানাতে চাই, গত 23শে নভেম্বর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর যখন কিছুদিন পর তার অবস্থার অবনতি হয়, তখন তাকে সিসিউতে নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু যে একটি কথাবার্তা বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হতে পারে, কিন্তু তার শারীরিক অবস্থা এবং এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়টি নিয়ে যে কারিগরি জটিলতা ছিল, সেই কারণে তাকে আর শেষ পর্যন্ত দেশের বাইরে নেওয়া হয়নি বা দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু যে ঢাকায় এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার তত্ত্বাবধান তিনি সরাসরি করেছিলেন। তারপর গত 25শে ডিসেম্বর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় আসেন এবং দীর্ঘ প্রায় 40 দিনের মতন রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে ভর্তি থাকার পর সবাইকে কাঁদিয়ে, দেশবাসীকে কাঁদিয়ে গতকাল ভোর 6টা নাগাদ তিনি কিন্তু যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং তারপরেই আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে সর্বস্তরের মানুষের মধ্যে একটি শোকের ছায়া, দেশের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু যে শোকে ভাসিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ। এবং বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক নেতারা বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সেটি স্মরণ করেছেন। তার রাজনৈতিক জীবনের পদে পদে তিনি যে গণতন্ত্রের প্রতি তিনি যে তার যে আপসহীন মনোভাব ছিল, সেটির প্রতি কিন্তু যে সবাই শ্রদ্ধা করেছিল। তিনি যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে সুগম করার জন্য তার যে লড়াই সংগ্রাম, সেটিকে সবাই স্মরণ করেছিল। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন পথে পথে মানুষ একদিকে পায়ে পায়ে হেঁটে, কাভার্ড ভ্যান, ট্রাক, গাড়িতে চড়ে কিন্তু যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার গাড়িবহর করছেন অস্ত্রসিক্ত নয়নে, রাস্তার দুপাশে অসংখ্য মানুষ দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। এর আগে তাকে নেওয়া হয়েছিল গুলশান এভিনিউ 196 নম্বর বাসা গুলশান 2, যেখানে এই মুহূর্তে বসবাস করছেন তার বড় সন্তান তারেক রহমান। এখন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিরাপত্তা বাহিনীর বলয়ের মধ্য দিয়ে বেগম জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের লাল সবুজের পতাকায় মুড়ানো অ্যাম্বুলেন্সে করে তাকে শেষ বিদায় দেওয়া হবে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়, যে সংসদে তিনি বাংলাদেশকে গড়েছেন, যে সংসদ থেকে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে গেছেন আমৃত্যু। সেই সংসদ ভবনে আবার আজকে তাকে নেওয়া হবে, তবে আজকে তিনি বিশেষ মর্যাদায় নিথর দেহে সেখানে যাচ্ছেন। রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য। রাস্তার দুই ধারে বেগম খালেদা জিয়াকে এখন নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কামাল আতাতুর্ক এভিনিউ পার হচ্ছে তার মরদেহের সঙ্গে থাকা গাড়িবহর। দেখছেন যে জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে আপোষহীন এই দেশনেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে তার শেষ গন্তব্যের দিকে, যেখানে তাকে চির বিদায় দেওয়া হবে। তাকে এখন রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন প্রিয় বেগম খালেদা জিয়াকে একবার দেখার জন্য। জাতীয় পতাকায় মোড়ানো সেই অ্যাম্বুলেন্স এখন কামাল এভিনিউ আতাতুর্ক বনানীর পার হচ্ছে। এখান থেকে নিয়ে যাওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে আজ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন এবং বাংলাদেশের মানুষ তাকে যে কতটা শ্রদ্ধায়, সম্মানে, ভালোবাসায় সিক্ত করছে, তা আসলে তার মরদেহের যে গাড়িবহর যাচ্ছে তার রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ অপেক্ষা করছেন তাদের সেই প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। এখানে যে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা আছেন এমন নন, এখানে যে শুধুমাত্র তার দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন এমন নন। এখানে তিনি দল মত নির্বিশেষে সকল মানুষের তিনি নেতা হয়ে উঠেছিলেন। তিনি বাংলাদেশের এখন ঐক্যের প্রতীক। যে মানুষগুলো রাস্তার দুই পাশে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে অপেক্ষা করছেন, তারা আসলে অশ্রুসিক্ত নয়নে প্রিয় বেগম খালেদা জিয়াকে বিদায় দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। গাড়িবহর সংসদের দক্ষিণ প্লাজার দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে ডানে এবং বামে অসংখ্য মানুষের বহর আসলে সেদিকে ছুটে যাচ্ছে। গাড়ি এখন প্রায় চলে এসেছে কাকলি মোড়ের ওই জায়গাটিতে। তারপরে সেখান থেকে মহাখালী ফ্লাইওভার দিয়ে তাকে নেওয়া হবে সংসদের দক্ষিণ প্লাজা। বেগম খালেদা জিয়া সব সময় বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের জনগণের প্রশ্নে অটুট ছিলেন। তিনি কারাবরণ করেছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। তাকে সঠিক এবং উন্নত চিকিৎসা
নিতে দেওয়া হয় নাই। তিনি কারাবরণ করেছেন, চিকিৎসাহীনতায় কারাগারে অন্ধকার প্রকাশ্যে সেই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই কারাগারে তিনি নিঃসঙ্গ জীবনযাপনকেই বেছে নিয়েছিলেন এবং তিনি বলেছেন এই বাংলাদেশ তার শেষ ঠিকানা, এই দেশের মানুষ তার আপন, তার এই বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো ঠিকানা নেই। আজকে সেই দেশের লাল সবুজের পতাকা মুড়িয়ে তার মরদেহকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে, সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যে সংসদ থেকেই তিনি একটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেই সংসদে তিনি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যিনি কাজ করেছেন বেগম খালেদা জিয়া, সেই সংসদ দিয়ে আজকে আবার যাচ্ছেন, কিন্তু একেবারে নীরব নিথর দেহে। রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ, সেই মানুষের বহর আসলে পুলিশ এসএসএফ দিয়ে অনেক সময় কন্ট্রোল করে রাখা যাচ্ছে না। মানুষের আবেগ উৎসাহ, গাড়ি এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়ি, তার লোকেশন এই মুহূর্তে কাকলি মোড়ে, কামাল এভিনিউ আতাতুর্ক থেকে কাকলি মোড় পার হচ্ছে খালেদা জিয়াকে বহন করা গাড়ি এবং রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ, যেই মানুষ আসলে তাদের প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছেন। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, যিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় অনড় থেকেছেন। তিনি বেছে নিয়েছিলেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, যিনি বেছে নিয়েছেন নির্যাতন জুলুম, তবুও বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের মানুষের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি, তিনি কখনো এই মাতৃভূমিকে ছেড়ে যাননি এবং তিনি সব সময় বলেছেন এই দেশ তার শেষ ঠিকানা, এই মাটিতেই তিনি থাকবেন। শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া এখানেই ছিলেন এবং আজকে স্বামী প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরের পাশেই তিনি শায়িত হবেন। তিনি ভালোবেসেছিলেন বাংলাদেশ, ভালোবেসেছিলেন লাল সবুজের পতাকা, ভালোবেসেছিলেন এই দেশের বেগম খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে আসার 10 বছরের কম বয়সে বেগম খালেদা 10 বছরের কম সময়ের মধ্যে তিনি আসলে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতন আন্দোলনে তিনি আপোষহীনতার পরিচয় দিয়েছিলেন। তিনি দেশের প্রশ্নে আপোষ করেননি। সেই বেগম খালেদা জিয়া আসলে যিনি তার জীবনের কোনো নির্বাচনে হারেননি। তিনি জীবনে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি তার সব কটি নির্বাচনে বিজয় লাভ করেছেন। এই কৃতিত্ব শুধুমাত্র একজন বেগম খালেদা জিয়া। সুতরাং মানুষ, তার দল হয়তো সরকার গঠন করেনি, কিন্তু বেগম জিয়া কিন্তু তিনি কিন্তু ঠিকই বিজয় লাভ করেছেন। তার মানে মানুষ তাকে ভালোবেসেছে। এই দেশের আপামর জনতার তিনি ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। বাংলাদেশের সকল রাজনীতি মতাদর্শের ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সার্বজনীন। গতকাল প্রধান উপদেষ্টা তার শোকবার্তায় কিন্তু বলেছেন যে তার মৃত্যুতে জাতি এক মহীয়সী নারীকে হারালো, একজন মহান রাজনীতিবিদকে হারালো জাতি, যার ক্ষতি আসলে অপূরণীয়। এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন জাতির এক মহান অভিভাবক। বাংলাদেশ যতবারই আসলে দুর্বিপাক সংকটে পড়েছে, বাংলাদেশ যতবারই আসলে রাজনৈতিক অস্থিরতায় পড়েছে, ততবারই বেগম খালেদা জিয়া এগিয়ে এসেছেন, হাল ধরেছেন দেশের শক্ত হাতে, কিন্তু তিনি কোনো ধরনের আপোষ করেননি সেই প্রশ্নে। যে কারণে বেগম খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন নেত্রী। তিনি বিএনপি যখন তিনি হাল ধরেছিলেন তখন তিনি একেবারেই
গৃহবধূ ছিলেন, গৃহবধূ থেকে তিনি উঠে আসেন। এরপরে তিনি শুরু করেন রাজনীতির কঠিন পথের যাত্রা। সেই যাত্রায় তিনি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অন্ধকার প্রকোষ্ঠে গিয়েছেন, কারাগারে গিয়েছেন। এরপরেও কিন্তু তিনি দেশের প্রশ্নে কখনো আপোস করেননি। দেশের মাটি মানুষকে ভালোবেসে, লাল সবুজের পতাকাকে ভালোবেসে তিনি এই দেশের মাটি আঁকড়ে ধরেছিলেন। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর বনানী পার হয়ে মহাখালী ফ্লাইওভারে উঠে গেছে এবং এখান থেকে জনসাধারণের সব ধরনের যাতায়াত একেবারে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কারণে তার গাড়ি বহরের সঙ্গে যাওয়ার আর কোনো পরিস্থিতি নেই। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, যে গাড়ি বহর সংসদের দক্ষিণ প্লাজার দিকে এগিয়ে যাচ্ছে, সেই গাড়ি বহর এখন উঠে গেছে মহাখালী ফ্লাইওভারে। রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। জানিয়ে রাখতে চাই যে 1982 সালের আন্দোলনে যোগ দিয়ে 1983 সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। রাজনৈতিক যারা গবেষক আছেন, যারা বিএনপির রাজনীতিকে পর্যবেক্ষণ করেন, তারা বলছেন মূলত তার নেতৃত্বে এরশাদের পতনে মুখ্য ভূমিকা রাখে। দীর্ঘ 9 বছরের আন্দোলনে তিনি আপোষহীন নেত্রীর পরিচয় লাভ করেন। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় সমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন, পরে আবারও দুবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে 1991 সালে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা প্রত্যাবর্তন বেগম খালেদা জিয়ার মাধ্যমেই হয়েছিল। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী। এই মুহূর্তে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এগিয়ে চলেছে, মহাখালী ফ্লাইওভার পার হচ্ছে এবং আমরা দেখছি যে সমস্ত মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছিল, রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ এখন সেই হেঁটে পুরো রাস্তা এখন তাদের দখলে। গুলশান থেকে বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই বেগম খালেদা জিয়াকে, যিনি বাংলাদেশের রাজনীতিতে অকুতভয় ছিলেন, যিনি কারাগার ভালোবেসেছেন, যিনি নিজ হাতে দাফন করেছেন সন্তানকে। 111-এর সরকার তার বড় সন্তান তারেক রহমানকে নির্যাতন করে তাকে একেবারে তাকে চরম নির্যাতনের মাধ্যমে তাকে আসলে বিদেশে নির্বাসিত করা হয়। বেগম খালেদা জিয়া সব কিছু হারিয়েও তিনি কিন্তু এদেশের মাটি ধরেই আঁকড়ে ছিলেন। আজকে বেগম খালেদা জিয়াকে ফিরোজায় নেওয়া হয়েছে তারেক রহমানের বাসায়, যে বাসাটিতে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসবাস করছেন লন্ডন থেকে ফিরে এসে। আপনি জানেন যে 2011 সালে বেগম খালেদা জিয়াকে তার মইনুল রোড সেনানিবাসের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাসা থেকে তাকে বের করে দেওয়া হয় এবং তিনি উচ্ছেদ হওয়ার পরে এই ফিরোজাতে এসেছিলেন। এবং তার এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গাড়িবহর মহাখালী ফ্লাইওভার পার হয়ে এগিয়ে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজার দিকে। মহাখালী ফ্লাইওভার থেকে এই মুহূর্তে বেগম জিয়ার গাড়িবহরটি নামলো। বেগম জিয়ার গাড়িবহরটি এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার থেকে এখন মানিক মিয়া অ্যাভিনিউর পথে সেই সংসদ ভবন, যে সংসদ ভবনে তিনি যাচ্ছেন তার অন্তিম যাত্রার জন্য, যেই গণমানুষের কাছে যাচ্ছেন, যে গণমানুষের জন্য সারা জীবন তিনি কথা বলেছেন, সেই গণমানুষের জন্য সারা জীবন তিনি সংগ্রাম করে গেছেন, সেই গণমানুষের কাছে তিনি যাচ্ছেন, কিন্তু এবার যাচ্ছেন তিনি শেষবারের মতো। এবং এখন এই মুহূর্তে মহাখালী ফ্লাইওভার থেকে তার গাড়িবহরটি নামছেন, তার সঙ্গে তার পরিবারের স্বজনরা আছেন, তারেক রহমানও আছেন। এবং সকালবেলা যখন এভারকেয়ার হাসপাতাল থেকে তার সমস্ত প্রক্রিয়া শেষ করে সকাল 8:30 পৌনে 9টার দিকে সেখান থেকে তাকে নিয়ে আসা হয় গুলশানের 196 নম্বর বাসভবনে এবং সেখান থেকে এখন এই গাড়িবহরটি এখন নিয়ে যাওয়া হচ্ছে জানাজা নামাজের জন্য। সেই
সেই সংসদ ভবন, যেই সংসদ ভবনে মানুষের জন্য কথা বলতে গিয়ে তিনি বারবার কথা বলেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের জন্য কথা বলেছেন, সেই সংসদ ভবনে তিনি যাচ্ছেন। এবং সেই সংসদ ভবনে তিনি আর মানুষের জন্য কথা বলতে যাবেন না, সেই সংসদ ভবনে তিনি আর মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না। তবে এখন এই মুহূর্তে গাড়িবহরটি জাহাঙ্গীর গেট পার হলো এবং গাড়িবহরটি জাহাঙ্গীর গেট পার হয়ে এই গাড়িবহরটি এখন চলে যাবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো, একে টান দেও, বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানো এই গাড়িটিতে বেগম জিয়াকে নেওয়া হচ্ছে এবং বেগম জিয়া তিনি তার অন্তিম সমাধির জন্য তিনি যাত্রাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এর সঙ্গে দুইটি বাস আছে এবং যেই বাসে করে তারেক রহমান তিনি 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং তারপরে 5 দিনের মাথায় বেগম জিয়া তিনি মৃত্যুবরণ করেন এবং 5 দিনের মাথায় মৃত্যুবরণ করার মধ্য থেকে একটি ইতিহাসের শেষ সমাপ্তি হলো এবং একটি মহিষী নারীর পরিসমাপ্তি হলো, একজন লিডারের পরিসমাপ্তি হলো, একজন আপসী নেত্রীর জীবন অবসান হলো। এই জীবনের অবসানের মধ্য থেকে বিএনপি হারালো তার অভিভাবক, বাংলাদেশ হারালো তার অভিভাবক এবং তিনি শুধুমাত্র বাংলাদেশের একজন সাধারণ কোনো নারী নয়, তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং রাজনৈতিক অভিভাবক। 5ই আগস্টের যে গণঅভ্যুত্থানের মধ্য থেকে একটি দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকার পতনের মধ্য থেকে গণ আন্দোলনের মধ্য থেকে যে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে এবং সেই গণতন্ত্রের জন্যই দীর্ঘদিন যিনি লড়াই করেছেন সেই আপসী নেত্রীর এই মহাপ্রয়াণ, মহাবিদায় এবং সেই বিদায় রাজস্বিকভাবে ভালোবাসায় সিক্ত হয়ে সেই বিদায় তিনি নিচ্ছেন মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে। যে মানুষের জন্য তিনি এতদিন কেঁদেছেন, মানুষের জন্য তিনি দেশ ছাড়েননি, মানুষের জন্য পরিবারের অনেক বেশি ভুক্তভোগী হতে হয়েছে, সেই মানুষের কাছেই তিনি বিদায় নিচ্ছেন। তিনি সবসময় যে কথাটি বলতেন, এই দেশ ছেড়ে তিনি যাবেন না, এই দেশের মানুষই তার আত্মীয়, এই দেশের মানুষই তার স্বজন এবং এই দেশের মানুষের যে তার স্বজন, সেই স্বজনই আজকে তার স্বজন হিসাবেই তার ভালোবাসা সেই প্রতিদান দিচ্ছেন এবং তার যে বিদায়, সেই বিদায়টিকে ইতিহাসের সাক্ষী করে রাখার জন্য সকাল থেকে ঢল নেমেছে মানুষের এবং এই মুহূর্তে বিজয় সারণী মোড়ে এই গাড়িবহরটি আছে এবং বিজয় সারণী মোড় থেকে এই গাড়িবহরটি এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলে যাচ্ছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে যাচ্ছে এবং ভাসানী নব থিয়েটারের সামনে থেকে এই গাড়িটি কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে প্রবেশ করবে এবং বাদ জোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, অন্যান্য যারা আছেন তারা, রাষ্ট্রপতি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিজন এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা এই জানাজা নামাজে উপস্থিত হবেন। সারা দেশের থেকে আসা মানুষজন, সারা দেশের মানুষজন দুই পাশে দাঁড়িয়ে এখনো পায়ে হেঁটে এই সংসদ ভবনের দিকে ছুটছেন শুধুমাত্র একবার এই বেগম জিয়ার অন্তিম সমাধিতে, বেগম জিয়ার এই কবরস্থ করার মধ্য থেকে, এই জানাজা নামাজে তার জন্য দোয়া করার মধ্য থেকে, তাকে শেষ বিদায় জানানোর মধ্য থেকে তারা স্মরণীয় করে রাখতে চান। দীর্ঘদিন যার জন্য তার এই অপেক্ষা, একজন মানুষের অপেক্ষা হয়ে থাকে তার জীবনের কর্মফলের মধ্য থেকে তার অন্তিম যাত্রার, সেই যাত্রাটি এত মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া, এত মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া, এত মানুষের আবেগের মধ্যে সিক্ত হওয়া, সেটি আসলে ভাগ্যের বিষয়। সেই ভাগ্য, পরম ভাগ্যটি বেগম জিয়া তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন তার কর্মের মধ্য থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এই গাড়িবহরটি এখন এই মুহূর্তে সংসদ ভবনের দিকে যাচ্ছে এবং দুই পাশে মানুষজন তাকে শেষ বিদায় জানানোর জন্য অপেক্ষা করছেন।
এবং দুই পাশের মানুষজন শেষ বিদায় জানানোর জন্য পুরো রাস্তা জুড়েই অপেক্ষা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনী তার পুরো সময়টা জুড়ে চেষ্টা করেছেন যে এই সুশৃঙ্খল অবস্থাটি তো যাতে বজায় থাকে সেটি বজায় রাখার জন্য। এই মুহূর্তে এই গাড়িবহরটি এই মুহূর্তে আছে সংসদ ভবনের ঠিক পাশেই, যে উদ্যানের ঠিক পাশেই, চন্দ্রিমা উদ্যানের ঠিক পাশেই এখন এই গাড়িবহরটি চলে যাচ্ছে সংসদ ভবনের দিকে এবং খামারবাড়ি হয়ে এই গাড়িবহরটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে চলে যাচ্ছে এবং দক্ষিণ প্লাজা থেকে সেখানে তার শেষ জানাজার জন্য তাকে রাখা হবে এবং সেই বেদিতে রাখার পরে সেখান থেকে তার কবরস্থ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তার দাফন কাজ শেষ হবে এবং এর মধ্য থেকে মহাখালের ইহকালের যাত্রা তিনি শেষ করবেন। এখন এই মুহূর্তে যেখানে তিনি আছেন এই সংসদ ভবনে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়ে এসেছিলেন। এইবার তিনি যে যাত্রা করছেন সেই যাত্রাটি তিনি অন্তিম যাত্রা করছেন। এটি আর সেই মানুষের জন্য কথা বলার যাত্রা নয়, এটি আর মানুষের জন্য কাজ করার যাত্রা নয়, এটি মানুষের কাছে বিদায়ের যাত্রা। এই বিদায়ের যাত্রা, সেই বিদায়ের যাত্রা থেকে তাকে শেষ বিদায় জানানো হচ্ছে এবং শেষ বিদায় জানানোর মধ্য থেকে তার এই পরিসমাপ্তি ঘটবে। তবে সেই পরিসমাপ্তি শুধুমাত্র এই যাত্রার মধ্য থেকে, কবরস্থ করার মধ্য থেকে পরিসমাপ্তি ঘটবে না। তার যে আদর্শ, তার যে নীতি, শহীদ জিয়ার যে বানানো দল এবং তাদের যে আদর্শ দুইজন রেখে গেছেন, সেই আদর্শের পথ ধরে হেঁটে যাবে বাংলাদেশ অনেক দূর। সেই বাংলাদেশকে গড়ার যে প্রত্যয়, সেই বাংলাদেশকে গড়ার যে আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশকে গড়ার যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই বাংলার মানুষজনই তাকে এখন ভালোবাসায় সিক্ত করার জন্য পায়ে হেঁটে এই গণজমায়েতে যোগ দিচ্ছেন এবং এখানে সংসদ ভবনে যোগ দিচ্ছেন। এই মুহূর্তে এই সংসদ ভবন কেন্দ্র করে চারপাশে মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে এবং সেই লোকজন তিল ধারণের ঠাঁই নেই, পায়ে হেঁটে সেই দূর দূরান্ত থেকে এসেছেন। এভার কেয়ার হাসপাতালের সামনে গতকাল রাতে অপেক্ষা করেছেন, সারা দিন ভর অপেক্ষা করেছেন অনেক নেতাকর্মী। এখানে শুধু নেতাকর্মীরা শুধু অপেক্ষা করছেন না, দলমত নির্বিশেষে সাধারণ মানুষ দুই পারে দাঁড়িয়ে আছেন। তারা এখন এই মুহূর্তে বেগম জিয়ার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। এই জানাজার নামাজে তারা সাক্ষী হবেন, সৃষ্টিকর্তার কাছে তারা জানান দেবেন বেগম জিয়া কেমন মানুষ ছিলেন, বেগম জিয়া কেমন শাসক ছিলেন, বেগম জিয়া তার জীবদ্দশায় কি রেখে গেছেন, সেই জীবদ্দশায় যা রেখে গেছেন সেই স্মরণ করার জন্য এই মানুষজনের এত ঢল, এই মানুষজনের এত আবেগ। এই মানুষজন আজকে যে আবেগ নিয়ে এই সংসদ ভবনের চত্বরে এসেছেন, যে মানুষজনের জন্য কথা বলেছেন বেগম জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হয়ে, বিরোধী দলের নেত্রী হয়ে বারবার কথা বলেছেন। যখন তাকে এই সংসদ ভবনের আঙিনায় আসতে দেওয়া হয়নি, প্রহসনের নির্বাচনের মধ্য থেকে নির্বাচনের বাইরে থাকতে হয়েছে, তখনও তিনি গণমানুষের সঙ্গে থাকার জন্য আপোষহীনভাবেই লড়ে গেছেন। যখন তাকে বিদেশে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে তখনও তিনি দেশ ছেড়ে পালাননি। যার ফলে আজকে তার এই অন্তিম যাত্রাটি হয়েছে এই পতাকার তলে। এই পতাকার মানুষ তিনি, এই মাটির মানুষ তিনি, সারা জীবন তিনি এই মাটির মানুষ হয়ে থাকতে চেয়েছেন। এই মাটির মানুষ হয়ে তিনি ভালোবাসায় সিক্ত হলেন। এই মাটিতেই তিনি মিশে যাবেন, এই মাটি থেকেই তার জন্ম এবং এই মাটি থেকেই তিনি মিশে যাবেন। এই বাংলাদেশের মাটিকে, মানুষকে যেভাবে ভালোবেসেছেন, মানুষ তার ভালোবাসায় প্রতিদান দিচ্ছে এবং সেই প্রতিদান তার শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে যাচ্ছে। তিনি গণতন্ত্রের জন্য যে সংসদ ভবনে বারংবার এসেছেন, গলা উঁচু করে, মুখ উঁচু করে, বুক উঁচু করে কথা বলেছেন, কণ্ঠস্বর ছাপিয়েছেন এবং মানুষের জন্য যে কণ্ঠ হয়ে উঠেছিল, মানুষের কণ্ঠস্বর, বাংলাদেশের কণ্ঠস্বর, আপামর জনগণের কণ্ঠস্বর, টেকনাফ থেকে তেঁতুলিয়ার কণ্ঠস্বর, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার কণ্ঠস্বর হওয়ার সেই মানুষটি আজ চলে গেছে এবং তাকে শেষ বিদায় জানানোর এই যাত্রা, তাকে এই শেষ বিদায় জানানোর এই আয়োজন সেটিকে মানুষ স্মরণ করার জন্যই এত কিছু। এবং এই মুহূর্তে সংসদ ভবনের গেট থেকে, দক্ষিণ প্লাজার গেট থেকে ঢুকে গেছে এবং তাকে নিয়ে, এবং সংসদ ভবনের গেট থেকে জানাজার নামাজের যে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের এলাকায় আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িবহরটি এবং তার মরদেহকে আনা হচ্ছে এই মানিক পে এভিনিউয়ের
পশ্চিম প্রান্তে, যেখানে তার জন্য রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং এই এলাকাটা জুড়েই কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে তার গাড়িবহরটি ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় রয়েছে। এইটি 6 নম্বর গেট, সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে ঢুকে সেটি সংসদ ভবনের নিচে দিয়ে অর্থাৎ পাশের রাস্তা দিয়ে ঢুকে এটি সাবেক সাব জেলের যে রাস্তাটি রয়েছিল, অর্থাৎ স্পিকারের যে বাসভবন ছিল, সেই বাসভবনের রাস্তা দিয়ে বেরিয়ে আসাদ গেটের এই পাশ দিয়ে মানিক মিয়ার পশ্চিম দিক দিয়ে এই গাড়িবহরটি ঢুকবে, যেখানে আসলে তার মরদেহ সর্বোচ্চ রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এবং একটি ছোট্ট একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো পতাকা, কালো কাপড় দিয়ে যে ঢেকে রাখা হয়েছে যে জায়গাটি, বা কালো কাপড়ে বেষ্টিত যে এলাকাটি রয়েছে, এখানেই মূলত তার রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের জায়গার প্রস্তুত করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলাকারী বাহিনী যারা রয়েছেন, তারা এই এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা ব্যবস্থা নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ ইতিমধ্যে এই মানিক মিয়া এভিনিউ এলাকায় জড়ো হয়েছেন। দুপাশের মাঠ, অর্থাৎ সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউ রাস্তার মাঝখানে যে 3টি মাঠ আছে, 3টি মাঠেই কিন্তু ইতিমধ্যে মানুষ প্রবেশ করেছে। এবং সাধারণ মানুষের যে ভিড়, তাদের নেত্রীকে একবার শেষ শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছেন। ভোর থেকে দেখেছে লাখ লাখ নেতাকর্মী, সমর্থক, সাধারণ মানুষ তারা এই মানিক মিয়া এভিনিউ এলাকায় জড়ো হচ্ছেন। এবং যেহেতু দুপুর 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তাই এখনও মানুষের ঢল রয়েছে রাস্তা জুড়ে। তারা আসার চেষ্টা করছেন এই বেগম জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং গতকাল তিনি এভারকেয়ার হাসপাতালে 1 মাস 7 দিন চিকিৎসা শেষে তিনি ইন্তেকাল করেন। এবং তারপরে তার মরদেহ রাখা হয় এভারকেয়ার হাসপাতালের মরদেহ ছিল এভারকেয়ার হাসপাতালের হিমঘরে। এবং আজ সকালে তার মরদেহ বের করে আনা হয় হাসপাতাল থেকে। এবং জাতীয় পতাকাবাহী যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িতে করে তাকে ফ্রিজিং ভ্যানে তাকে নিয়ে আসা হয়েছে।